This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মমতা ব্যানার্জি নিজে এসেছিলেন শুভেন্দুকে নন্দীগ্রাম থেকে বিচ্ছিন্ন করার জন্য। তিনি এখানে একবার হেরেছেন, আরেকবার আসুন। আমি 1956 সঙ্গে আরেকটা শূন্য লাগিয়ে 20,000 ভোটে হারাবো। নন্দীগ্রাম 2011-এ রাজ্যে পালা বদলের অন্যতম কেন্দ্র এই নন্দীগ্রাম। 10 বছর পরে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। আজ সকাল থেকেই নন্দীগ্রাম জমজমাট। একদিকে কালীচরণপুরে তৃণমূলের বশ্যতা বিরোধী সমাবেশে হাজির দুই এমপি সায়নী ঘোষ এবং পার্থ ভৌমিক। শুভেন্দু অধিকারী তখন দাউদপুরের ভাটপুকুরে আঞ্চলিক মহাপ্রভু সেবা সমিতির সর্বজনীন মহাপ্রভু মহোৎসবে। শুভেন্দু বারবার বুক বাজিয়ে বললেন তিনি সিপিএম এর বড় সময় দাপুটে লক্ষণ শেঠকে হারিয়েছেন, তৃণমূলের বড় সময় মমতাকে হারিয়েছেন। আজ নতুন চ্যালেঞ্জ। গ্রামের লোক মরেছে, উনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আর উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে ওনার ভাইপোকে দিল্লি থেকে এনেছেন। সেই ব্যানার্জি বলেছেন আমি 15ই জানুয়ারি থেকে নন্দীগ্রামে সেবাশ্রয় করব। অধিকারী বাবুর একটু মানসিক সমস্যা দেখা গেছে, কারণ তিনি বুঝছেন যে নন্দীগ্রামের মানুষ ধরে ফেলবে। বিধায়ক হিসেবে আমার যেটা করার কথা ছিল আমি করিনি। 11 সালের আগে যারা এখানে কিছু করেনি তাদেরকে নন্দীগ্রামের লোক গ্রহণ করবে না। বন্ধুবর বিরোধী দল নেতা, দয়া করে 2026-এর বিধানসভা নির্বাচনে আপনি নন্দীগ্রাম থেকে পালিয়ে যাবেন, নন্দীগ্রামে দাঁড়াবেন দাদা। মমতা ব্যানার্জি নিজে এসেছিলেন শুভেন্দুকে নন্দীগ্রাম থেকে বিচ্ছিন্ন করার জন্য। হয়তো তিনি এখানে একবার হেরেছেন, আরেকবার আসুন। আমি 1956 সঙ্গে আরেকটা শূন্য লাগিয়ে 20,000 ভোটে হারাবো। কি লোডশেডিং করে? আবার কি লোডশেডিং করে? না আলো থাকবে সেই এইটা বলুন। তৃণমূলের মমতা ব্যানার্জি ছাড়ার বড় কোনো অস্ত্র নেই। আমি চাইবো 26-এর ভোটে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে আবার লড়ুন। শুভেন্দু অধিকারী একটি ফল আর মমতা ব্যানার্জি একটি গাছ, আর ফল যতই বড় হয়ে যায় কখনো গাছের থেকে বড় হতে পারে না। তৃণমূলের সবচেয়ে বড় অস্ত্র, যার দাঁত কেলানো ছবি দিয়ে সব জায়গায় প্রচার করা হয়, আর যার অনুপ্রেরণায় আলিপুর চিড়িয়াখানাতে সিংহ শাবকও জন্মগ্রহণ করে। হয়তো তিনি এখানে একবার হেরেছেন, আরেকবার আসুন। আমি 1956 সঙ্গে আরেকটা শূন্য লাগিয়ে 20,000 ভোটে হারাবো। তখন তো হিন্দুরা ছিল, এখন এখানে মুসলিম ছেলেরাও দাঁড়িয়ে আছে। সাবির দাঁড়িয়ে আছে, ইমদাদুল দাঁড়িয়ে আছে, আব্বাসকে মেরেছে। এখন দেবে, গরিব মুসলমানরাও দেবে ভালো করে। বাড়ি হয়েছে সুপিয়ানের, বাড়ি হয়েছে সাউদ্দিনের, চাকরি হয়েছে শামসুলের, সাধারণ লোকের কিছু হয়নি। দক্ষিণে নন্দীগ্রাম তোলপাড়। তৃণমূলের নাম্বার 2 তখন আলিপুর দুয়ারে রাজনীতির র্যাম্পে। है जहां पे लोग वोट देके चुनता है। मैं कह रहा हूं इस बार वोट देके चुनने का चुनाव तो है ही, उसके साथ बीजेपी को सबक सिखाने का चुनाव है। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপিকে তিনি সবক শেখানোর ভোট। কিন্তু ভোটের আগে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি এমএলএ উত্তম বারিকের পটাশপুরে তৃণমূলে ভাঙন। পটাশপুর 2 ব্লকের মথুরা পঞ্চায়েতের চক্রশুলে বেশ কিছু তৃণমূল নেতা কর্মীর হাতে বিজেপির পতাকা তুলে দিলেন তৃণমূল কংগ্রেসেরই প্রাক্তন এমপি শিশির অধিকারী। মঞ্চ থেকেই প্রকাশ্যে ক্ষমা চাইলেন প্রবীণ শিশির বাবু। তিনি বাংলার মুখ্যমন্ত্রী, আমরাই তো করেছিলাম। আজকে গণবস্ত্র হয়ে এই মাটি ছুঁয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করে দেবেন। একটা ভুল পথে চলে গেলাম এবং সেই ভুল পথে আপনাদেরকে সঙ্গে নিয়ে গেলাম, আপনাদের কিছু আমরা করতে পারলাম, আমরা চোখ থেকে ঠস করে জল পড়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আপনি যেটা পেয়েছেন সেটার জন্য ধন্যবাদটাই থাক। বাকি কোন কম্পালশনে কি করতে হচ্ছে সেটার সঙ্গে এই ধরনের নাটুকে সংলাপ বোধহয় বর্জন করা ভালো। এগুলো তৃণমূল কালচারে হয়। পিসির অনেক কথাকে কাউন্টার ভাইপো করে। শুভেন্দু অধিকারী বর্ষিয়ান শিশিরবাবুর কথার
প্রতিক্রিয়া দেবেন। শিশির অধিকারী না থাকলে হয়তো নন্দীগ্রামের মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আন্দোলন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা রাজনৈতিক উত্থান সম্ভব ছিল না। 26 সালে সরকারটা এনে দেন, আমি বাঁচবো, অনেকদিন বাঁচবো, টেনে নিয়ে আসবো, হর করে টেনে আনবো, হর করে টেনে আনবো। রাজনৈতিক জীবন সায়ান্নে এসে তার যে উক্তি, সেটা তার উপলব্ধি থেকে এসেছে। আমার তো মনে হচ্ছে খুব চাপ, এক হচ্ছে প্রচণ্ড চাপ যদি ছেলেদের কাছ থেকে আসে, সেখানে নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টিকে তিনি কাকুতি মিনতি জানানো এই বয়সে, সেটাও তো খুব একটা সম্মানজনক নয়। এর দ্বারা কোনো কাজ হবে না, উনি কিছু জানেন না, চুরিটা ভালো করে জানেন। এটা আমরা তো সবাই বলছি প্রায়শ্চিত্ত করছি। এটা শুধু নেতারা বলছে, যে কর্মীরা, যে মানুষ সেদিন ভোট দিয়েছিল তারাও এখন প্রায়শ্চিত্তের জায়গা করছে। সাংসদ হয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী, বাট কেন্দ্রীয় মন্ত্রী। আপনাকে কোন পরিস্থিতিতে, কাদের আপত্তি সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, সেটা ভুলে যাওয়া বোধহয় শিশিরদার মতো অভিভাবকোচিত বয়সের বর্ষিয়ান মানুষের এই সস্তা রাজনীতিটি করা ঠিক হচ্ছে না। প্রবীণ শিশির অধিকারী সস্তা রাজনীতি করছেন, এমনটা বলছেন কে? তৃণমূলের মুখপাত্র। তৃণমূলের দামি রাজনীতিটা কেমন? মানে একদম রাজধর্ম, সরকারি জমি বেআইনিভাবে লিজ দেওয়া এবং আর্থিক দুর্নীতির অভিযোগে কলকাতাতে গ্রেফতার করা হয়েছে এগরার পুরপ্রধান স্বপন নায়ককে। আনন্দে আত্মহারা জেলা পরিষদের সভাধিপতি এমএলএ উত্তম বারিক। কিছু বলার নেই, দুঃখের বিষয়। 55 বছর দল করলাম, তার উপহারটাই পেলাম। সরকারি সম্পত্তি তছরূপ করলে তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ওনাকে গ্রেপ্তার করেছে। স্বপন নায়ক হাইকোর্টে গেছে, হাইকোর্টকে বুড়া আঙ্গুল দেখিয়ে গ্রেপ্তার করেছে। স্বপন নায়কের সঙ্গে আমরা নৈতিক সমর্থন দেব। তৃণমূলের পুরপ্রধান তিনি গ্রেফতার হয়েছেন, তৃণমূলের সভাধিপতি সেই আনন্দে নাচছেন, আবার বিরোধী দলনেতা তার পাশে রয়েছেন। একেবারে গোলমেলে অঙ্ক নয়। আসলে যেটা শোনা যাচ্ছিল সেটা আপনাদের বলি, স্বপন নাকি বিজেপির দিকে হেলছেন, তাকে পুরপ্রধানের পদ ছাড়তে বলেছিল তৃণমূল কংগ্রেস, স্বপন ছাড়েননি। 20 ডিসেম্বর অনাস্থা ভোট ছিল, শেষ পর্যন্ত ভোটাভুটি না হলেও সেদিনই স্বপনের বিরুদ্ধে সরকারি জমি বেআইনিভাবে লিজ দেওয়া এবং আর্থিক দুর্নীতির অভিযোগ দায়ের হয়। ফলে বুঝতেই পারছেন বিরোধী অঙ্কটা কোন জায়গায়। অনাস্থা ভোট হয়েছিল, অনাস্থা ভোটে আমি জিতেছিলাম। যেদিন অনাস্থা ভোটে জিতলাম সেদিনই এই কেসটা আমাদের কেসটা করা হয়। কত তারিখে কমপ্লেন হয়েছে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন, কদিনের মধ্যে তিনি গ্রেপ্তার হলেন সেটা দেখলে বুঝতে পারবেন। ও দুর্নীতি, তৃণমূল যাদেরকে পার্টি থেকে তাড়ায় তাদের গায়ে দুর্নীতি, পুলিশকে ব্যবহার করা হয়েছে। অভিযোগ ছিল, পুলিশ আইনত ব্যবস্থা নিয়েছে। স্বপন নায়ককে ওদের বশ্যতা স্বীকার করেনি বলে পুলিশকে ব্যবহার করা হয়েছে। বিজেপির দিকে হেলেছেন তো ফেসেছেন, হাড়ে হাড়ে টের পাচ্ছেন এগরার পুরপ্রধান স্বপন নায়ক। আর যদি না হেলেন তাহলে সন্দেশখালীর মুসা মোল্লা। সন্দেশখালী শুনলেই কার কথা মনে পড়ে? শেখ শাহজাহান। মুসা তার চেলা, শাহজাহান জেলে, কিন্তু সন্দেশখালীতে দিব্যি চলছে শাহজাহানি ম্যাজিক। 2024 সালের 5ই জানুয়ারি সন্দেশখালীতে আক্রান্ত হয়েছিল সিআরপিএফের জওয়ানরা। 2026-এর একেবারে সেই জানুয়ারি মাসে এসে এবার আক্রান্ত হলো রাজ্য পুলিশের 3 জন আধিকারিক। সন্দেশখালীতে যে এলাকাতেই আমি দাঁড়িয়ে আছি সেই এলাকাতেই ইডি রেড করতে এসে আক্রান্ত হয়েছিলেন সিআরপিএফের জওয়ানরা। আবারও পুলিশ আক্রান্ত, ঘটনাস্থল সন্দেশখালী, আর যার বিরুদ্ধে অভিযোগ সেই শাহজাহান অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ। ডিসি পোর্ট বিনোদ মেহতা যখন ক্রিমিনাল ধরতে যাচ্ছিলেন, তাকে এবং তার দেহরক্ষীকে কুচি কুচি করে কেটে জীবন্ত কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এটা ছিল সিপিএম এর জমানা। পুলিশও তৃণমূল পুলিশ, সে কেন ওদের মাঝখানে ঢুকতে গেছে, মার দিয়ে দিয়েছে। পুলিশকে তো বার্তা দিয়েছে অনুব্রতর মাধ্যমে, তারপরেও পুলিশ বুঝছে না, কেন যাবে? সব যাওয়া একদম উচিত না। মুসার বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ করেছিলেন বাপন গাজী। জমির উপর 163 ধারা আদালত তখন জারি করে।
গত রাতে ওই জমিতে মুসা পাঁচিল তোলার কাজ শুরু করেন আর খবর পেয়ে যায় সেখানে রাজবাড়ি ফাঁড়ির পুলিশ। আর বয়রামারিতে মুসার বাড়িতে গিয়ে তাকে থানায় যেতে বলে। ভাবুন, পুলিশের এত সাহস! ফোন করে দলবল ডেকে এনে পুলিশকে একেবারে সবক শিখিয়ে দিলেন মুসা। কয়েকজন পুলিশ কর্মী জখমও হয়েছেন, ভাঙা হয়েছে পুলিশের গাড়ি। বেপরোয়া তো পুলিশ আর আইপ্যাক ছাড়া তো ওদের কেউ নেই, ওদের বাপ আর মা। ও তৃণমূলকে জিজ্ঞেস করুন, পুলিশ আর তৃণমূল। কেন পুলিশ গেছে ওখানে? কেন পুলিশ সন্দেশখালীতে যাবে? আচমকা কোথাও কেউ বা কারা কোনো উত্তেজনা তৈরি করার চেষ্টা করেছে। তৃণমূলের মুখপাত্র তিনি বলছেন আচমকা কেউ বা কারা উত্তেজনা তৈরির চেষ্টা করেছে। প্রশ্ন হচ্ছে তারা কারা? পুলিশ পঞ্চায়েতের তৃণমূল প্রধান এবং উপপ্রধানকে এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য জিজ্ঞাসাবাদ করছে। বয়মারি ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারী আধিকারিকরা। এটা ডাকা হয়েছে মানে কথাবার্তা বলার জন্য ডাকা হয়েছে। গোটা বিষয়টা পুলিশ দেখছে। অ্যাজ অফ নাও 9 জন অ্যারেস্ট আছে। প্রশ্ন হচ্ছে পুলিশ কেমন দেখছে? যে 9 জনকে পুলিশ গ্রেফতার করেছে তাদের মধ্যে কি মুসা বা তার ভাইদের পরিবারের লোকেরা আছে? না, থাকার কথাও না। গুরুর দলবল ইডির গাড়িতে হামলা করেছিল, সিআরপিএফকে পিটিয়েছিল, শিষ্য না হয় একটু পুলিশের গাড়ি ভাঙলো, পুলিশ পেটালো, তার জন্য গ্রেফতার করতে হবে? अपने घर के पीछे 1 सांप छोड़ दो, 2 सांप छोड़ दो, 18 सांप छोड़ दो या 12 सांप छोड़ दो, सांप तो सांप ही रहेगा। मौका मिलेगा तो आप ही को काटेगा। आप जिसको दूध पिला के बड़ा किया वही आपको काटेगा, वही सांप। মুসার বিরুদ্ধে অভিযোগ করা বাপুন গাজী তিনি কি বলছেন এবার সেটা শোনাবো। তাদের প্রশ্রয়ে এই মশা জোর করে জমি দখল রেখেছে, আপনি জমি পাচ্ছেন না। আমরা তো সবই একই দল করি, এবারে তাদের শক্তি প্রয়োগ করে তারা জোর করে ওখানে জলকর করছে। এই সরকার থাকা অবস্থায় যে যেটা মনে করছে সেটা করছে। ওরা যেটা করছে সব গায়ের জোরে। এই গায়ের জোর কতটা হলে পুলিশের উপরে আক্রমণ আনা যায়? যেখানে পুলিশ আক্রান্ত সেখানে আমরা সাধারণ মানুষ সেফ কোথায়? যেখানে পুলিশ আক্রান্ত হচ্ছে সেখানে তাহলে আমরা জমি দখল নিতে গেলে আমাদের কি হবে? বালি পাচার মামলাতে চার্জশিট পেশ করলো ইডি। 18 জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অরুণ শরফ সহ 18 জনের নাম ইডি চার্জশিটে রয়েছে। জিডি মাইনিং সংস্থার ডিরেক্টর এই অরুণ শরফ। ইডি চার্জশিটে নাম এই সংস্থার আরও 4 কর্মীর। 145 কোটি টাকার দুর্নীতির উল্লেখ রয়েছে চার্জশিটে। 57 দিনের মাথায় বিচার ভবনে জমা বালি পাচার মামলার ইডি চার্জশিট। বালি পাচার মামলাতে চার্জশিট পেশ করলো ইডি। 18 জনের বিরুদ্ধে চার্জশিট পেশ। অরুণ শরফ সহ 18 জনের নামে ইডি চার্জশিট রয়েছে। জিডি মাইনিং সংস্থার ডিরেক্টর এই অরুণ শরফ। ইডি চার্জশিটে এই সংস্থার আরও 4 জন কর্মীর নাম রয়েছে বলে জানতে পারা যাচ্ছে। 145 কোটি টাকার দুর্নীতি, সেই দুর্নীতির কথা উল্লেখ রয়েছে এই চার্জশিটে। 57 দিনের মাথায় বিচার ভবনে জমা বালি পাচার মামলায় ইডির চার্জশিট। আবারও সাঁতারু বুলা চৌধুরীর হিন্দমটরের বাড়িতে চুরির ঘটনা ঘটল। পুলিশ পাহারা থাকা সত্ত্বেও বাড়ি থেকে চুরি হয়ে গিয়েছে বেশ কিছু সামগ্রী। জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে সর্বস্ব লুটপাটের অভিযোগ। বাড়িতে পুলিশ পাহারা থাকার পরেও কি করে চুরি, এ প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই উঠছে, প্রকটভাবেই উঠছে। গত 15ই অগস্ট সাঁতারুর বাড়ি থেকে আপনাদের নিশ্চয়ই মনে আছে, চুরি যায় তার পদ্মশ্রী সম্মান সহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র। আর এই নিয়ে 4 বার চুরির ঘটনা ঘটল বুলা চৌধুরীর বাড়িতে। কিছু বলার নেই, এখন কি বলবো, আমিও তো নিজেও তো আসছি না, একদম পিছনের বাড়ি। এখানে পুলিশ তো বলছে যে পাহারা দিচ্ছি, তো এ তো দেখতেই পাচ্ছেন, আপনারা এখন দেখছেন যে অবস্থা কিরকম। এই নিয়ে কতবার চুরি হয়েছে? 4 বার। মানে হ্যাট্রিক ভেবেছিল হ্যাট্রিকই বন্ধ হয়ে যাবে, তো দেখলাম যে না, এবারেও আবার দেখছি সেই চোররা ঢুকছে বেরোচ্ছে নিজের মতন করে। কোনো দামি মূল্যবান কিছু চুরি হয়েছে মনে হচ্ছে? এখন দেখুন, মূল্যবান বলতে আমার এখানে টাকা পয়সা সোনা দানা এখানে কিছুই নেই। এখানে যেটা ছিল আমার প্রাইজ, সেটা গতবারে দেখেছিলেন যে সমস্ত নিয়ে গেছে। তাও কিছু মোমেন্টো এনো তেন অনেকগুলো ছিল, জামা কাপড় সব যেমন থাকে আর কি একটা পরিবারে, সেই সমস্তগুলো আছে। এখন কি নিয়েছে এখনো জানি না, এই দেখার আর ইচ্ছেই নেই, মানসিকতা নেই।